ফৌজদারি কার্যবিধির 221 ধারা থেকে 240 ধারা হলো তো মূলত চার্জ নিয়ে, কিন্তু এর মধ্যে 232 পর্যন্ত হচ্ছে একটা চার্জ করতে গেলে কি কি বিষয়ে লক্ষ্য করার সেই বিষয়ে আলোচনা করে নাই। চার্জের ভাষা কিরকম হবে, কোন কোন জিনিসে বর্ণনা দিতে হবে, চার্জে ভুল টুল হলে কি হইব, চার্জ পরিবর্তন করা যাবে না, এইসব চার্জের ছোটখাটো ভুল কোনো সমস্যা না, এই আলোচনাগুলি করছে 221 থেকে 232। 233 থেকে বলছে যে কোন কোন ধারায় কিভাবে কিভাবে চার্জ করা যাবে, কাকে কাকে চার্জে নেওয়া যাবে, কারে কারে চার্জে নেওয়া যাবে না। তাহলে প্রথম পার্ট হচ্ছে 221 থেকে 232, যেগুলি মূলত আলোচনা করবে হচ্ছে যে চার্জের ব্যাপারে। 221 বলছে হচ্ছে অপরাধের বিবরণ দেওয়া। ধারা 221 মেন কথা হচ্ছে একটা অভিযোগ করার পর যেভাবে অপরাধ করা হইব, ওই অপরাধটা তো নিশ্চয়ই কোন একটা অপরাধ, ওর একটা নাম আছে, নামবিহীন কোন অপরাধ হওয়ার সম্ভাবনা নাই। আইন বলা হচ্ছে প্রত্যেকটা নাম মেনশনেবল হইতে হইবে এবং সেই নামের আলোকে ওরা চিহ্নিত করতে হইবে। কিভাবে করতে হইব? সেই নামের আলোকে ওরা চিহ্নিত করতে হইবে। এটা হলো আইনের দৃষ্টিভঙ্গি। যে অপরাধ যে হইল, অপরাধটা তো যখন হইব তাহলে অপরাধটা তো ওর একটা নাম থাকবে। আইন আরো বলে দিল অভিযোগের মধ্যে সুনির্দিষ্ট নামই বলতে হইবে। হয় আপনি বলেন যে এটা দস্যুতা 4 জন, অথবা বলেন এটা ডাকাতি। স্পেসিফিক একটা নাম আপনাকে চার্জে বলতে হবে। আর স্পেসিফিক যখনই আপনি চার্জের মধ্যে নাম বলবেন, এটা করবেন কিসের উপরে? চার্জশিট আসার পরে চার্জশিটের ধারা আসছেই, ওর উপর ভিত্তি করে যাবেন। প্রথমটা বললো যেই বা এই কার্যবিধি অনুসারে প্রত্যেকটা অভিযোগে যেটা আছে সে অপরাধের বিবরণ দিতে হবে, সুনির্দিষ্ট নামটা বলতে হবে। আর যদি সুনির্দিষ্ট নাম না থাকে তাহলে এমন ভাবে বলতে হবে যেন সবাই বুঝতে পারে। এরপরে বলা হচ্ছে পরের যে বিষয়টা, যে অভিযোগটা ইংরেজিতে করবেন অথবা আদালতের বোধগম্য ভাষায় করবেন। এজ এ বাংলাদেশের সিটিজেন আমাদের বাংলাদেশে বিচার করতে গেলে ইংরেজি ভাষায় না বাংলা ভাষায় হবে। বাংলাদেশে তো অন্য কোনো ভাষা দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, বাংলা ভাষায় যেইভাবে স্পেসিফিক আমাদের যে কথ্য ভাষাটা আছে, মানে চলিত ভাষাটা আছে, ওই ভাষাটাই লিখতে হবে। ধারা 222 যে আলোচনা করছে, ধারা 222 মেন কথা হচ্ছে অপরাধের সময়, স্থান, এই বিষয়গুলি সুস্পষ্টভাবে বর্ণনা করব। সময়, স্থান এবং এই ঘটনা যুক্তিসঙ্গত বিবরণ, সময়, স্থান এবং ব্যক্তি সম্পর্কে একটা বিবরণ আপনাকে দিতে হচ্ছে। সময়, স্থান এবং ব্যক্তি সম্পর্কে বর্ণনা। আইন মনে করতেছে যে আপনার এই যে একটা মানুষের বিরুদ্ধে অভিযোগ তুলবেন, কয়টার সময়, কোন স্থানে, কে কে কি আচরণ করছে, এটা সুস্পষ্ট বর্ণনা দিতে হবে। আপনি যদি সময় বলতে না পারেন, সময়কে যদি মেনশন করে বলতে না পারেন, তাহলে আপনি কি অভিযোগ আনবেন? রাত্র 8টা সকালে হয়, দুপুরে হয়, সকালে রাত্র হয়, আবার রাত্র 8টা বাজে। প্রত্যেকটা নষ্ট করি দিনে 2 বার সঠিক টাইম দেয়। এই সূত্র বোঝেন তো? কারণ ওর যদি 8টা বেজে থাকে তাহলে এই নষ্ট করিও কোনো সময় সকাল 8টা বাজবে একবার, এই নষ্ট করি আবার রাত 8টা বাজবে। আপনি নষ্ট করি দেখতে বুঝতে না পেরে যদি ওই বাড়িতে প্রবেশ করেন আর 8টা বাজে বলবেন ঘড়ি ঠিকই আছে, নষ্ট তো করি, কিন্তু আপনি যখন ঢুকছেন তখন ঠিক 8টা। নষ্ট করি বৈশিষ্ট্য হচ্ছে এটা, ও টাইম দিবে, আপনাকে হেল্প করবে। তাহলে সময়, স্থান এবং ব্যক্তির বর্ণনা কোন জায়গায়, একে বলে টাইম, প্লেস, ম্যানার। চার্জে এটা খুবই ভাইটাল জিনিস। আপনি কারো বিরুদ্ধে অভিযোগ আনতে গেলে তার সুস্পষ্ট করে বলতে হবে এই সময়, এই স্থানে, এই ঘটনা। এটা না বললে চলবে না। 222 হ্যাঁ, ম্যানার বা পার্সন যেটাকে মেনটেন করেন সেটা ম্যানার, মানে হচ্ছে ম্যানার হচ্ছে পার্সনস ম্যানার, ব্যক্তির ব্যবহার, ব্যক্তির আচরণ। সময়, স্থান, ব্যক্তির আচরণ, এগুলি ভাইটাল। ওই পার্সন ব্যক্তির সম্বন্ধে মানে ব্যক্তির নামটাই মেনশন করতে বলেন নাই, এটা তো বলবেই। ব্যক্তি কি করলো ওই সময়, ওই স্থানে, ওখানে গেল, ওখান থেকে লবণের দোকান থেকে উঠে আসলো, শিল্পে উপরে গেল, নক করলো, কি করলো, কয়টার সময়, কোন স্থানে, এগুলি, এবং ও কি করলো, ওর অ্যাক্টিভিটিসটা এখানে ভাইটাল। ওর সাথে কেউ ছিল কিনা, সেই বর্ণনাগুলি যখন চার্জশিট হয়ে চার্জ গঠন হইব তখন যাবে। 223 অপরাধ সংগঠনের পদ্ধতি অবশ্য উল্লেখ করতে হবে। অর্থাৎ কিভাবে অপরাধটা ঘটছে এটা আপনাকে বলতে হবে। কিভাবে অপরাধটা ঘটছে এটা আপনাকে বলতে হবে, আদারওয়াইজ আপনি এটা অগ্রগণ হতে পারবেন। হ্যাঁ, টাইম, প্লেস, ম্যানার। তাহলে 223 কথা হচ্ছে অপরাধ সংগঠনের পদ্ধতি আপনাকে অবশ্যই মেনশন করে বলতে হবে। ইটস এ মেনশনেবল ম্যাটার। চার্জে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনতে গেলে
আপনাকে কিভাবে অপরাধ করছে এটা বলতে হবে, যদি ব্যাপারটা বর্ণনা করার মতো নয়। কেউ যখন বলবে উনি আমার সাথে প্রতারণা করেছেন, তাহলে কিভাবে প্রতারণা করছেন ভাইয়া বলতে হবে। হ্যাঁ, আর বলছেন যে উনি আমার বাড়ি থেকে দেয়াল ঘড়ি চুরি করেছেন, এতটুকু দোষ দেওয়া যথেষ্ট। দেয়াল ঘড়ি চুরি করার সময় হামাগুড়ি দিচ্ছেন, হামাগুড়ি দেওয়ার পর শুধু হয়ে দাঁড়াইছেন, এত ভাইয়া বলার দরকার নেই। কিন্তু যখন প্রতারণা করবেন, প্রতারণা তো বিভিন্ন ভাবে করতে পারে, ওইটা ভাইয়া বলতে হইব যে উনি আমার সাথে এইভাবে প্রতারণা করছেন। কিন্তু চুরির বর্ণনা ভাইয়া বলার দরকার নেই। ঘরে ঢুকছেন, ঘরে ঢুকে চুরি করছেন, দ্যাটস ইট। চার্জে এত ভাইয়া বলার দরকার নেই। ঘরে ঢুকছে, দেয়াল গুড়ি দেখছে, ভালো করে দেয়াল গুড়ি নিচ্ছে, নিয়ে বেরিয়ে গেছে। কিভাবে নিচ্ছে, এত নিচ্ছে, চার্জে এত কথা বলার দরকার নেই, সাক্ষী প্রমাণে আসবে। কিন্তু প্রতারণার অভিযোগ দিতে গেলে ইটস ম্যান্ডেটরি যে আপনাকে স্পেসিফিকলি এটা বলতে হবে যে আপনি কিভাবে অভিযোগটার উপর আনয়ন করবেন। এটা ম্যান্ডেটরি প্রভিশন। 224, যে আইনের অধীনে অপরাধটা দণ্ডনীয়, অভিযোগটা ওই শব্দ দিয়ে বলবেন। অর্থাৎ আপনি একটা বিরুদ্ধে মামলা করতে যাবেন, তো আমাদের দণ্ডবিধিতে কিন্তু 359 থেকে 364, 65, 69 পর্যন্ত কিন্তু অপহরণ আছে। আবার 370, আবার নারী শিশু আইনের 7 ধারা তো নারী বা শিশুকে অপহরণ করা আছে। কাজে যখনই একটা 15 বছরের মেয়ে যেহেতু 16 কম অপহৃত হইব, তখন তাকে মামলা নেওয়ার পর কোন ধারায় দিবে এটা যেমন ঠিক করে ফেলতে হইব, নতুবা চার্জশিটে ঝামেলা হইব। কারণ আমাদের যেমন আবার দণ্ডবিধিতে ভেজালের একটা সাইড আছে, ভেজালের এই দণ্ডবিধিতে এই মামলাগুলিতে এখন শাস্তি দেয় না। ওজনের একটা চ্যাপ্টার আছে, ওজন প্রতারণামূলক যন্ত্র ব্যবহার, এগুলো একটা পার্ট আছে। হ্যাঁ, এবং ভেজালের একটা পার্ট আছে, এগুলি কিন্তু এখন আর দেয় না, কিন্তু এই আইনে কিন্তু দেওয়া যায়। আবার যেমন সড়ক পরিবহন আইন হয়ে যাওয়ার পর এই বেপরোয়া গাড়ি চালানোর এই ধারায় কিন্তু এখন আর শাস্তি দেয় না, সব মামলাই হয় সড়ক পরিবহন। এই বিষয়টা কাজ করে গেল। এরপর হচ্ছে তাইলে বলা হচ্ছে যেই আইনে দিবেন, অর্থাৎ একটা মনে করেন যে অপহরণের মামলা হইলো, তাহলে আপনাকে চার্জে স্পেসিফিক বলতে হইব নারী শিশু আইনে 7 ধারায় মামলাটা দিলেন, না 364 খুন করার উদ্দেশ্য অপহরণ ওইটাই দিলেন। স্পেসিফিক বলতে হইব তাকে যে আপনাকে এই এত সময় অপহরণ করেছেন, তাই আপনাকে নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2004-এর 7 ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে অভিযোগ আনা হলো, এইভাবে বলতে হইব। স্পষ্টভাবে ওইটাই বলতে হইব। 225 বলতে ছোটখাটো ভুল মোটেও কোনো বড় ভুল নয়, ছোটখাটো ভুল মোটেও বড় ভুল নয়। তারপর হচ্ছে 226 তো বাদ। 227 বলতে আদালত প্রয়োজনে চার্জ পরিবর্তন করতে পারেন, রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় চার্জ পরিবর্তন করে আবার সামনের দিকে আগাতে পারেন। সামনের দিকে আগানো বলবো না, পিছন দিকে যেতে পারেন। রায় পরিবর্তন পূর্বেই যদি মনে করেন, আদালত সকল কিছু দেখে বলবেন আরে এটা তো এইরকম না, এটা তো এইরকম হবে, তাহলে আদালত নতুন করে পুনরায় চার্জ গঠন করার জন্য নির্দেশ দিয়ে নতুন করে আবার মামলার কার্যক্রম আগাতে পারে। 228 বলছে পরিবর্তন করার পর যদি বড় ধরনের পরিবর্তন না হয় তাহলে মামলা চালাতে কোনো অসুবিধা নেই। অবশ্য 229 বলছে যদি পরিবর্তনটা বড় ধরনের কিছু হয় তাহলে পরিবর্তনটাকে জন্য এটাকে বন্ধ করে সামনের দিকে অগ্রগামী হতে হবে। 230 আমরা পড়লাম না। 231 বলছে চার্জ পরিবর্তন হলে সাক্ষীকে পুনরায় ডাকতে হবে। কেন ডাকতে হবে? খুব সিম্পল, যে আসামিদের বিরুদ্ধে আপনি চার্জ গঠন করলেন দস্যুতার ধারায়, আদালত চার্জ পরিবর্তন করে বললো ঘটনা দেখে সাক্ষী প্রমাণে দেখলো এটা তো হয়, এটা তো 5 জন পাওয়া গেছে, তাহলে দস্যুত হবে না, তাহলে আবার চার্জ পরিবর্তন করে ডাকাতিতে চার্জ গঠন করার পর এবার ডাকাতির উদ্দেশ্যে আবার নতুন করে জেরা করতে হবে, কারণ চার্জ না করলে তো জেরা করতে পারবেন না। 232 ব্যাপক ভুল হলে সেক্ষেত্রে আদালত নতুন করে বিচার করার নির্দেশ দিবেন। আপনি ব্যাপক ভুল করছেন চার্জে, তাহলে আদালত বলবে তুমি নতুন করে বিচার করো। উচ্চ আদালত তখন গাইডলাইন দিতে পারে যে নতুন করে আগাও, অথবা রদ করে দেওয়ার মতন হলে রদ করে দিবে। এতটুকু পর্যন্ত 232 আমরা দেখলাম হচ্ছে 201 থেকে 232 হচ্ছে চার্জে, 221 থেকে 232 দেখলাম চার্জ সংক্রান্ত, চার্জটার কিভাবে পরিবর্তন হইব, পরিবর্তনের পরে কিভাবে কাজ করবে, সাক্ষীদের ডাকা, এই বিষয়ে আলোচনা করলো। কিন্তু এই বিষয়টা ডিটেল আরেক ধরনের ডিসকাশন করবে। অপরাধগুলি সংযুক্ত করা, কয়টা অপরাধ একত্রে সংযুক্ত করা যায় না করা যায়, এটা এখন বলবো। বলতেছে আমাদের 233-এর সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযোগ আনতে হবে। এর ইংলিশটা হচ্ছে জয়েন্ডার অফ চার্জ। 233-এর কথা কি? এই যে চার্জগুলি গেল, উপরে যে বিষয়গুলি গেল তো গেল, ওগুলি গেল, বলছে যুক্তভাবে
যদি কোনো অপরাধ সংঘটিত তাহলে পৃথক পৃথক অভিযোগ আনা হবে, পৃথক পৃথক অভিযোগ করা হবে, পৃথক পৃথক বিচার করা হবে। একটা লোক আপনার বাড়িতে অপরাধমূলক অনধিকার প্রবেশ করলেন, করে ডয়ার থেকে টাকা চুরি করলেন, ডয়ার খুলে আসার সময় আপনার কাজের লোক বাধা দিয়েছে বলে তার মাথায় একটা আঘাত করেছেন, তাহলে অপরাধমূলক অনধিকার প্রবেশ, চুরি করা, আর চুরি করতে যে আঘাত করার কারণে এটা দস্যুতার দিকে টান করে যাবে যেহেতু বাধা দিছে, তাহলে তাকে আলাদা বলতে হবে আপনি অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছেন, এই কারণে আপনার এই ধারায় চার্জ, আর আপনি যেহেতু চুরি করতে যে আঘাত করেছেন তাহলে ওই ধারায় সহ চার্জ গঠন করা হবে। এইরকম ভাঙিয়া ভাঙিয়া বলতে হবে, প্রত্যেকটা আলাদা 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 আলাদা, মানে ক্লিয়ারলি এইভাবে ভেঙে ভেঙে বলতে হইব। 235 বলছে একাধিক অপরাধের যদি বিচার করা হয় তাহলে একত্রে চার্জ গঠন করা যেতে পারে। 234, আচ্ছা 234টা পড়িয়ে নেই। 233 বা 234 বলা হচ্ছে যে একই ধরনের 3টা অপরাধ 1 বছরের মধ্যে হইলে একত্রে অভিযোগ গঠন করতে হবে। একই ধরনের 3টা অপরাধ একই বছরের মধ্যে হইলে, আর যেমন ধরেন যে ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংকে জব করে, বছর 3বারে 4বারে টাকা কি করছে, সরাইছে ক্যাশিয়ার পদে থেকে, তাহলে 1 বছর এরকম 3টে হলে একত্রে চার্জ গঠন করে 1 বছরের মধ্যে 3টা অপরাধ বলে অনধিক 3টা অভিযোগ এনে 3টার বিরুদ্ধে চার্জ করে দেবে। 1 বছরের মধ্যে যদি 3টা অপরাধ ফেল হয় তাহলে সেম পয়েন্টে থাকে সেম বই, আবার 3 বাড়িতে চুরি করলে চলবে না। একই বাড়িতে কাজের লোক থাকা অবস্থায় আপনি বছরে 3বার এখান থেকে ঘর থেকে টাকা সরিয়েছেন বা চুরি করেছেন, আত্মসাৎ করেছেন, বা ব্যাংকে ক্যাশিয়ার পদে থেকে এরকম করেছেন, একত্রে চার্জ গঠন করবেন। 1 বছরের মধ্যে 3টা হবে। আর ইন্ডিভিজুয়াল হলে তো 3টা না পেলে একটা হলে একটা হইল। চুরি করলে 100 টাকার নিচে চুরি করলে এক শাস্তি, আর 100 পরের দামে যদি আমি 100 টাকা বেশি চুরি করলাম তাহলে আরেক শাস্তি। না, সেটা পৃথক পৃথক করা হইব। 1 বছরের মধ্যে পৃথক পৃথকের জন্য পৃথক পৃথক শাস্তি হইব। একই ধরনের 3টা অপরাধ বলছে সেটা করে এখন যে জিনিসটা এখন বললেন যে স্যার যে আদালত চার্জ গঠন করার পর পৃথক পৃথক অভিযোগ আনলো, স্পেসিফিক দোষ তো একটাই, তখন বললে দেবে এই দিন এত টাকা, এই দিন এত টাকা, এই দিন এত টাকা, কিন্তু ধারা নিয়ে একটাই দাঁড় করাইব, কিন্তু অভিযোগ আনবো 3টার মধ্যেই আপনি চুরি করছেন, আপনি ঘুরে ফিরে সবগুলির একটাই ধারা, কিন্তু আপনি এদিন করছেন, এদিন করছেন, এদিন করছেন, এইভাবে একটা অপরাধে একটা চার্জ দেব। কারণ আরো ক্লিয়ার করে বলি, করিম রহিমকে 30টা ঘুষি দিছে, মামলা হইব কয়টা? একটা। আমি বললেন আচ্ছা 30টা ঘুষির জন্য 30টা 330 মামলা করবো আমি, আদালত মানবে না, কোর্ট মানবে না, থানা মানবে? কেন মানবে না? আমাকে একটা ঘুষি মারছে ই নেই, আমার 30 বার প্রতি না একদিনে ইচ্ছা, একদিনে মনে করেন ইউক্রেনের সমর্থন করছে, রাশিয়ার সমর্থক ঘুষে মনে করেন যে ইউক্রেনের সমর্থক মনে করেন 30টা ঘুষি মারছে ভ্লাদিমির পুতিনকে মন্দ বলার কারণে। ঘুষি মারার পর ডাক করলে তো ভিন্ন দাঁড়ায়, মনে করেন যে এমনি তো পারে না নর্মালি। হচ্ছে মনে করেন যে রাশিয়ার যে সমর্থক, এই মনে করেন যে লম্বায় 4 ফুট, আর যারে মারছে সে 6.5 ফুট, তো এর তার দাঁত পড়ার কোন সুযোগ নেই, কারণ হাতও তো দূর পর্যন্ত ওঠে নাই, সে পেটে পিঠে মোটামুটি 30টা ঘুষি মারতে পারছে। তো এই ক্ষেত্রে একত্রিত হবে, 30টার জন্য তো আলাদা আলাদা হওয়ার সুযোগ নেই। যেমন আমাদের খুনের মামলায় আদালত ইচ্ছা করলে আলাদা আলাদা তো নিতে পারতো, কিন্তু আদালত একবারে খুনটা নিয়ে নেয়, একটা ধারা করলে কাজ হয়ে যায়, বাকি ধারা নেওয়ার দরকার থাকে না। এটা আমরা দেখবো 234। তাহলে যে জায়গাটা গেলাম না, 235 জিনিসটা বলছে একাধিক অপরাধের বিচার যদি হয় তাহলে একত্রে চার্জ গঠন করতে গেলে সেক্ষেত্রে আইনি বিষয়টার ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে। 235 আমি একটা উদাহরণ দেই, দণ্ডবিধি 466 ধারায় যে জালিয়াতির কথা বলা আছে, এই খেলে বলা হচ্ছে, একটা উদাহরণ দিচ্ছে, দণ্ডবিধি 466 ধারায় দণ্ডনীয় কতিপয় জালিয়াতি করার উদ্দেশ্যে নকল জানিয়েও কতিপয় সিল দখলে রাখিয়াছে, এই সিল দাখিল করার জন্য তার আলাদা চার্জ গঠন হইব এবং আলাদা তার দণ্ড দেওয়া হইব। সে তো জালিয়াতি করছি, একটু জালিয়াতি করছে, আবার তার কাছে সিলও পাওয়া গেছে, তো জালিয়াতিরও শাস্তি পাবে, সিল রাখার জন্য শাস্তি পাবে। আপনি ইলিগালি সিল রাখছেন কেন, এর জন্য অবশ্যই শাস্তিযোগ্য। এখানে বলছে 236 যে যদি কোনো অপরাধ সংগঠিত হওয়ার পর কি রূপে সংগঠিত হইল এটা নিয়ে যদি সন্দেহ থাকে তাহলে সেক্ষেত্রে মানে সম্মিলিতভাবে একটি অভিযোগ গঠন করে ফেলবে। তাহলে কি অপরাধ বললো, যে কি অপরাধ হইব, যেটা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তাহলে ঢালাও ভাবে 235 আদালত নিজে কনফিউশন আছে যে অ্যাকচুয়ালি কি অপরাধ হয়েছে,
যেমন করিম এমন একটা কাজ করছে যা চুরি হইতে পারে, চোরাই মাল গ্রহণ হইতে পারে, বিশ্বাস ভঙ্গ হইতে পারে, প্রতারণা হইতে পারে। মানে কোনটাই দিব না, সব ঘটনাই আছে। তাহলে এগুলির ক্ষেত্রে তাকে করিমকে চুরি, চোরাই মাল, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা প্রতারণার জন্য অভিযুক্ত করা যায়, অথবা চুরি, চোরাই মাল গ্রহণের জন্য অভিযুক্ত করা যায়, অথবা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা প্রতারণার জন্য অভিযুক্ত করা যায়। মানে আদালত বলছে যে কয়েকগুলো গেলে এগুলি তো একই রকম বিষয়, এগুলি দেওয়া যাবে। কারণ এগুলির মধ্যে বিশ্বাসভঙ্গের বিষয়টা আসবো, চুরিটা আসবো, চোরাই মাল আসবো, অন্যান্য আলোচনা এর মধ্যে আসবো। তো এর মধ্যে কয়েকটা ধারা দিলেই হয়, যেহেতু কাছাকাছি। মানে এমন একটা ঘটনা ঘটেছে যার মধ্যে চুরি আছে, চোরাই মাল আছে, বিশ্বাসভঙ্গ আছে, প্রতারণা আছে, 4টা ধারা দেওয়ার দরকার নেই। দুইটা ধারা দিলে দুইটার মধ্যে বাকি আর দুইটার আলোচনা এসে হবে। চুরি হতে পারে। আর অপরাধমূলক বিশ্বাসভঙ্গ পেতেও এটি তো এই কারণে বলছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সাথে প্রতারণা দিব, আর চুরির সাথে চোরাই মাল দিব। একটা ওই অভিযোগটা দিলেই একটা হইব, অথবা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের প্রতারণা দিব, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সাথে চুরি হইব না, তখন প্রতারণার বিষয় দিব। এই বিষয়টা 236 বক্তব্য। 37 এসে বলল 237 এক অপরাধে অভিযুক্ত করে আরেক অপরাধে দণ্ডিত করা যাবে। কাজ গঠন করলে যে ওই ধারাতে শাস্তি দিতে হইব এটা না, আদালত ইচ্ছা করলে অন্য ধারাতে দিতে পারবে। 238কে আমরা ওই প্রাইভেটটা খুব একটা দেখতেছি না, আমরা 239 করবো। বলছে কিছু কিছু ব্যক্তিকে 238 এমনি একটু জেনে রাখেন, কিন্তু মানে আমলে নিবেন হচ্ছে 239 একটু প্রায়োরিটি দিবেন যে কোন কোন ব্যক্তি। বলছে যে 239 বললো যে একটা অপরাধের সাথে সরাসরি যারা থাকে, যারা সহায়তা করে। 3 নম্বর হচ্ছে একই বছরের মধ্যে যারা ইনক্লুড হয়, বা সহযোগী ব্যক্তিবর্গ, বা চুরি, বলপূর্বক গ্রহণ, সম্পত্তি আদায় বা অপরাধজনক আত্মসাতের ক্ষেত্রে যেই সমস্ত ব্যক্তিবর্গকে পাওয়া যায়। চুরি, চোরাই মালের ক্ষেত্রে যাদের সংস্পর্শ উপস্থিতি চোরাই মালটাকে পাওয়ার পর তাকে সহজ করে দেয়, এই সকল ক্ষেত্রে ব্যক্তিবর্গগুলিকে সহজ এটার মধ্যে আয়ত্তে আনা যাবে। আমরা করতেছি যে কোন কোন ব্যক্তিকে আনা যাবে। মোট কথা হচ্ছে সম্পৃক্ততার আগে পরে যারা যারা পাবেন সবাই আপনি ইনক্লুড করতে পারবেন। সম্পৃক্ত পাওয়াটা জরুরি, যে ইনক্লুড কিনা, ইনক্লুড জরুরি, ইনক্লুড না হলে করা যাবে না। 240 বলছে আদালত এতগুলি অভিযোগের ক্ষেত্রে কয়েকটা অভিযোগ নিয়ে বাকি অভিযোগ ইচ্ছা করলে ত্যাগ করতে পারে। আদালত অনেকগুলি বিষয়ের উপর চার্জ করলে অনেকগুলির উপর চার্জ না করে মানে কয়েকটা নিয়ে বাকিগুলিকে প্রত্যাহার করে দিতে পারে। যেমন কোন লোকের বিরুদ্ধে চুরির অভিযোগ আছে, হালকা মারধরের অভিযোগ আছে, গুরুতর মারধরের অভিযোগ আছে, প্রাণনাশের হুমকি আছে, এইরকম কয়েকটা ধারা আছে। আদালত চিন্তা করলো প্রাণনাশের এটা তো ওইটা রাখলাম, আর গুরুতর আঘাতটা নিলাম, আর বেআইনি ভাবে অনুপ্রবেশ করছে ওইটা বাদ দিলাম, চুরিটা রাখলাম। তো এইরকম কয়েকটাকে নিয়ে চার্জ গঠন করে বাকিগুলি চার্জ নেওয়াটা বাদও দিয়ে দিতে পারে। আবার আমরা খুনের মামলায় কি দেখি, একটা ধারার উপরে চলে যায়, 302 মামলা হয়, শুধু 302 মামলা হয়। দিন শেষে যদি 302 প্রমাণিত না হইলে আগের গিলি প্রমাণিত, আগের গিলি যে ছোট ছোট গিলি আগের গুলি যদি প্রমাণিত হয়, আমাদের চার্জের মধ্যে আমরা আগেই করে আসছি, আদালত ইচ্ছা করে চার্জ পরিবর্তন করে দিতে পারে, পরিবর্তন করে ফেলবে। নতুন ধারা চার্জ গঠন করবে, আদালতের রাস্তা খোলা আছে। আদালত মনে করতে হবে হ্যাঁ বাকি বিষয়গুলি প্রমাণিত হয়েছে। আদালত প্রত্যেকটা ধারাকে ভাঙ্গিয়া বলতে হবে। হ্যাঁ, একটা মানুষের বিরুদ্ধে কয়েকটা ধারা আসতে পারে, আদালত তখন একটা একটা করে রায় করতে যায়, বলবে এই ধারাটার বিরুদ্ধে, এই ধারাটার প্রেক্ষিতে যে যে অভিযোগগুলি আনছেন এই বিষয়গুলিকে দ্বারা এটা সমর্থিত হয় নাই, সেই ধারাটা বাদ। এই ধারাটার এই বিষয়গুলি বিভিন্ন সাক্ষী প্রমাণ দ্বারা এস্টাবলিশ করা যায় নাই, এই ধারাটা বাদ। তবে এই ধারাটার বিষয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সুস্পষ্ট প্রমাণিত হয়, 7 বছর কারাদণ্ড, 1 মাস 50,000 টাকা, ওনাদের আরো 1 বছর জেল দেওয়া হবে। তাহলে একাধিক ধারা হইল, ইচ্ছা করলে আদালত যেইটাই প্রমাণ হইব ওইটার উপর ভিত্তি করে সাজা দিয়ে দিতে পারবে। এটাই বলছে বাকিগুলি প্রত্যাহার করে দিতে পারবো।